বাবু, প্লিজ প্লিজ একটা কিস করি। একদম না। তুমি যদি এই কিস করার বাহানায় আরো কিছু করতে চাও। তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা, থাক, আমার লাগবে না কিছু। ওরে বাবা, আমার বাবুটা রাগ করেছে। নাও দিলাম একটা। আমার লাগবে না, যাও এখান থেকে। তামিম অন্যদিকে মুখ ফিরিয়ে কথাটি বলে, তখন তাহিয়া তামিমকে নিচের দিকে ফিরিয়ে চার ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দেয়। এবার খুশি? এটা কি করলা? কেউ যদি দেখে ফেলতো তাহলে কি হতো? আমার কাছে তোমার রাগ ভাঙানোটা আগে। এতক্ষণ তারা তাদের ভার্সিটির পাশের একটি পার্কে বসেছিল। তারা একই ভার্সিটিতে পড়লেও তাদের রয়েছে শ্রেণী ব্যবধান। তাহিয়া তামিমের থেকে 1 বছরের বড়। তামিমের বাবা আকবর সাহেব চট্টগ্রামের টপ ব্যবসায়ী, আর তাহিয়ার বাবা ঢাকার একজন নামী ব্যবসায়ী। তামিমের একটি কারণে তার বাবার সাথে ঝগড়া হয়, তারপরে সে ঢাকায় চলে আসে। ঝগড়ার কারণটি আমরা গল্পের সাথে থাকলে জানতে পারবো। তামিম এখন ট্রেডিং করে নিজে নিজের খরচ চালায়। তামিম ভার্সিটিতে চলে এসেছে, চলুন এবার তার কাছে ফিরি। ভার্সিটিতে ঢুকেই তামিম চারিদিকে তাকায়, একদিকে তার চোখ আটকে যায়। সেখানে অনেকগুলো মেয়ে একসাথে কথা বলছিল। একটা মেয়ে হাসছিল, তার হাসির দিকেই তামিম একদৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ দর্শক, এটাই আমাদের নায়িকা। তামিম তাকিয়ে আছে মেয়েটার দিকে। তার হাসিটা যেন সময়কে কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে। তামিমের বুকের মধ্যে এক অদ্ভুত ধকধক শব্দ। এই অনুভূতি আগে কখনো হয়নি তার। অনেক মেয়ে দেখেছে, অনেক মুখ, অনেক হাসি, কিন্তু এই হাসির সঙ্গে মিশে আছে এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের পাগলামি, আর কি যেন অদ্ভুত টান। হঠাৎ তার পাশ দিয়ে একটা ছেলে চলে যেতে যেতে বলে উঠল, ভাই, ওর দিকে বেশি তাকিও না। ও কিন্তু তাস হার্টস ভেঙে দেয় সহজেই। সিনিয়র, তাও একদম হেভি সিনিয়র। নাম কি ওর? তাহিয়া ফাইনাল ইয়ারে পড়ে। জানি না তুমি কোন সাহসে তাকিয়ে আছো, কিন্তু সাবধান করে দিলাম। রাফি চলে যায়, কিন্তু তামিম তাকিয়ে থাকে তাহিয়ার দিকে। তাহিয়া, নামটাও যেন একদম ওর মতো, কোমল আর কাটার মতো একসাথে। দৃশ্য কেটে যায় কয়েক সপ্তাহ পরে। ক্লাস, ক্লাব, অ্যাক্টিভিটিস, ফ্রেশার্স প্রোগ্রাম। তামিম ধীরে ধীরে সবার সঙ্গে মিশছে, তবে একটাই বিষয় সে এখনো করতে পারেনি, তাহিয়ার সঙ্গে একবার কথা বলাও না। একদিন ইউনিভার্সিটির ডিবেট ক্লাবে ফ্রেশারদের ওরিয়েন্টেশন চলছিল। তামিমও সেখানে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা চিরচেনা গলা। এই যে, তুমি কি ফ্রেশার? তামিম ঘুরে দাঁড়ায়, আর মুখোমুখি হয় সেই হাসির মালিকের। জি, আমি তামিম, নতুন জয়েন করেছি। আপনি তাহিয়া আপু? তুমি আমার নাম জানো? মানে, ক্লাবে সবাই বলছিল। ঠিক আছে। দেখো, আমাদের ক্লাবে ফ্রেশারদের বেশ গুরুত্ব দেওয়া হয়। ভালোভাবে শিখলে সিনিয়রদের সাথে কাজ করতে পারবে। আমি চেষ্টা করব। চেষ্টা করব না, করব। আমি যে কাজ হাতে দিই সেখানে মাঝে মাঝে কিছু চলবে না। বুঝে গেছি আপু। আপু বলো না প্লিজ, আমি এখনো এত বুড়ি হয়ে যাইনি। ঠিক আছে তাহিয়া। তাহিয়া অবাক হয়, কেউ এত সহজে নাম ধরে ডাকার সাহস করে না। কিন্তু তামিমের চোখে কোনো বাজে উদ্দেশ্য নেই, বরং কেমন একটা অদ্ভুত সরলতা আছে। ভালো, নাম ধরে ডাকলেও সমস্যা নেই যদি তুমি জানো এই নামের ভার কতটা। তামিম কিছু না বলে চুপ করে থাকে। মনে মনে ভাবে, এই মেয়েটা আগুন, আর আমি জল না হয়ে উপায় নেই। ভার্সিটির করিডোরে ভিড়, সবাই হইচই করছে। বিতর্ক ক্লাবের পোস্টার টাঙানো হয়েছে, সামনে লেখা ইন্টার ইউনিভার্সিটি ডিবেট কম্পিটিশন, রেজিস্ট্রেশন চলছে। সবাই ব্যস্ত, কিন্তু একজন ছেলেকে দেখা যাচ্ছে একটু দূরে দাঁড়িয়ে এক কোণে। কেউ তার সঙ্গে কথা বলছে না, সেও কারোর সঙ্গে মেশে না, তার চোখে যেন অন্য কিছু। এই ছেলেটার নাম তামিম রহমান। সে এখনো ভার্সিটির কারোর সঙ্গে বন্ধুত্ব করেনি। ডিবেট ক্লাবে নাম লিখিয়েছিল শুধু একটাই কারণে, প্রতিযোগিতা। বন্ধু খুঁজতে নয়। বিতর্ক ক্লাবের সেমিফাইনালের দিন হলে ঢুকছে সবাই। থেমে যায় সব কথা যখন মাইকে ঘোষিত হয়, আজকের সেমিফাইনালে যারা অংশ নিচ্ছেন
তাহিয়া ইসলাম বনাম তামিম রহমান। তাহিয়া থমকে যায়। ওই ছেলেটা যে সবার থেকে দূরে থাকে, কথা বলে না কারোর সঙ্গে, ওর সাথে আমাকে। সেমিফাইনাল শুরু। বিষয় প্রযুক্তি আমাদের সম্পর্ককে দুর্বল করছে। প্রথমেই তাহিয়া শুরু করে। আত্মবিশ্বাস, ভঙ্গিমা দারুণ গঠন। সবাই হাততালি দেয়। এরপর মঞ্চে ওঠে তামিম। প্রযুক্তি দুর্বল করে না, দুর্বল মন এবং মানসিকতা সম্পর্ক ভাঙে। প্রযুক্তি যদি দায়ী হতো তাহলে তো ভালোবাসাও অনলাইনে জন্ম নিত না। তার কণ্ঠ দৃঢ়, চোখ স্থির, যুক্তি ঠান্ডা অথচ তীক্ষ্ণ। পুরো হল চুপ, কেউ বিশ্বাস করতে পারছে না এই ছেলেটা এত ভালোভাবে কথা বলে। তাহিয়া তখন নিজের মনে বলে, ওর মতো যুক্তি আমি দেইনি কখনো, অথচ আমি সিনিয়র, আমি অভিজ্ঞ। কে এই তামিম? ডিবেট শেষে ফলাফল ঘোষণার আগে তাহিয়া নিজেই এগিয়ে আসে তামিমের কাছে। তুমি চমকে দিলে। তুমি এত ভালো ডিবেট করো? মাঝে মাঝে। মানে এই লেভেলের স্কিল মাঝে মাঝে হয় না। কেউ পাশে থাকে না, তাই যুক্তিগুলো কাগজে রাখি, মঞ্চে বলি। তুমি সব সময় একা থাকো কেন? কারণ সবাই অনেক বেশি কথা বলে কিন্তু শুনতে চায় না। তাহিয়া এবার চুপ করে। তার চোখে পড়ে ছেলেটার চোখে চাপা একটা কষ্ট, যেটা হাসির আড়ালে লুকিয়ে থাকে না, বরং নীরবতায় চিৎকার করে। ভার্সিটির ক্যাম্পাসে সকালবেলা রোদটাও একটু অন্যরকম। সব ছেলে মেয়ে ক্যাফেটেরিয়ায় বসে একে অপরের সঙ্গে মজা করছে, কথাবার্তা হচ্ছে। তামিম সেদিনও একা। তার হাতে হাতে ল্যাপটপ, বই, কিন্তু কোনো বন্ধু নেই। সবার সঙ্গে মেশার চেষ্টা করে না সে। অনেক দিন ধরে এমন করেই চলেছে। তামিমের মনে এমন এক অদ্ভুত অনুভূতি আছে, যতই সে অন্যদের থেকে দূরে থাকতে চায় ততই কিছু একটা তাকে টানে। একটা ছোট্ট খাঁচার মধ্যে বন্দি হয়ে সে নিজের মধ্যে ডুবে থাকে, যেন একটা সুরে হারিয়ে যায় যে তাকে খুব বুঝবে। তবুও আজকে তার মন খারাপ ছিল না। আজকে কিছু একটা আলাদা। আজকের বিতর্কের দিন। তাহিয়া তার পাশে থাকবে না, কিন্তু কিছু একটা তার ভেতরে ভিন্ন কিছু অনুভব হচ্ছে। তাহিয়া আজ সকাল থেকেই ভার্সিটির কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তামিমকে কিছুটা দূরে রেখে এসে নিজেই নিজেদের ক্লাবে ঢুকে গেছে। কফি মেশিনের সামনে দাঁড়িয়ে এক কাপ কফি নিয়ে সে ভাবছে কেন সে তামিমকে নিয়ে এত ভাবছে। তাহিয়া মনে মনে, কি একটা ব্যাপার আছে তামিমের মধ্যে, কি জানি, অন্যদের থেকে আলাদা। বিতর্কে সে খুব ভালো, কিন্তু শুধু যুক্তি নয়, তার ভঙ্গি, তার কথা বলার ধরন, কি যেন আছে তার মধ্যে। বিতর্কের সময় আসলো। ক্যাম্পাসের বিরাট এক হল রুমে সবাই জমে আছে। আজ সেমিফাইনাল, আর এরপর চূড়ান্ত পর্ব। হলটা গুম গুম করছে, কিন্তু এক কোণে দাঁড়িয়ে তামিম নীরব। তাহিয়া পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে একটু অস্থির মনে হলেও তার চোখ পুরো মঞ্চে গড়া। মঞ্চে উঠে প্রথমেই তাহিয়া নিজের বক্তব্য দেয়। তার বক্তব্য সুনিপুণ, আত্মবিশ্বাসী, সজীব। কিন্তু তামিম যখন তার পালা শুরু করে তখন সে যেন মঞ্চের আলো নিজে নিয়ে নেয়। সব দৃষ্টি তার দিকে। তার ঠান্ডা মাথার যুক্তি, তার নির্ভুল কথা বলার ধরন যেন অন্যদের জন্য এক চ্যালেঞ্জ। মনে হয় তামিমের যে কোনো কথা সবার কাছে গুরুতর হয়ে ওঠে। প্রযুক্তি সম্পর্কের মাঝে বাধা তৈরি করে না, তবে প্রযুক্তি ব্যবহারকারীর মানসিকতা সম্পর্কের পথকে আটকাতে পারে। যদি দুই মানুষের সম্পর্ক সত্যিকারের হয় তবে প্রযুক্তি কেবল তাকে আরও সহজ করতে সাহায্য করবে। কিন্তু যদি কোনো সম্পর্ক দৃঢ় না হয় তাহলে প্রযুক্তি একেবারেই তা ধ্বংস করতে পারে, কাচের মতো ভেঙে গিয়ে। তামিমের যুক্তি শেষ হতে না হতেই হলটা নীরব হয়ে যায়, কাঁচের মতো স্থির। তাহিয়া তখন বুঝতে পারে তামিম শুধুমাত্র বিতর্কে দক্ষ নয়, তার ভেতর এমন কিছু রয়েছে যা সে প্রতিদিন দেখছে, তবে ভাবতে পারছে না। তাহিয়া নিজের মনে বলল, এটা এটা আমি কখনো আশা করিনি। তামিম এই ছেলেটা তো অন্যরকম, তার মাথার ভেতর একটা অন্য পৃথিবী কাজ করছে। আমি একে ভুলভাবে বিচার করেছি।
বিতর্ক শেষ হওয়ার পর মঞ্চ থেকে তামিম দ্রুত নেমে আসে, কিন্তু তাহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার মনে এক ধরনের বিভ্রান্তি, তামিমের সঙ্গে কথা বলার ইচ্ছে জাগে। সে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তামিম, তুমি তুমি তো একেবারে অন্যরকম ছিলে আজ। তোমার বক্তব্য তো অসাধারণ ছিল। তামিম হালকা হাসি দেয়, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন সে নিজেই কিছু বুঝতে পারছে না। কেবল কয়েকটা কথা, কনফিডেন্স আর যুক্তি থাকলে যে কোনো কিছুই সহজ হয়। আজকের বিতর্ক ছিল বেকায়দা, আগের মতো না। তা ঠিকই, তবে তোমার শব্দগুলো ছিল তীক্ষ্ণ, সোজা। অদ্ভুতভাবে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে। তামিম কিছু সময় চুপ থাকে, তারপর মাথা নিচু করে। আমি অনেক কিছু বলি না তাহিয়া, অনেক কিছুই মাথায় ঘোরে, কিন্তু কিছু বলার দরকার অনুভব করি না। সবাই খুব বেশি কথা বলে, কিন্তু আমি শুধু আমার মতো থাকি। আমি জানি, তবে মাঝে মাঝে কাউকে কিছু বলতে হয়। যদি না বলা হয় তাহলে যে কষ্ট থাকে, সেটা মানে পাথরের মতো বসে থাকে। আমি কখনো তেমন কাউকে দেখিনি, যেভাবে তুমি চুপ করে থাকো। আর কেউ দেখুক বা না দেখুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি এভাবেই বাঁচি। তাহিয়া থমকে যায়, কিছু সময় একে অপরকে দেখেই কাটিয়ে দেয়। তারপর তাহিয়া একটা আলতো হাসি দিয়ে বলে, তবে তুমি যদি কোনোদিন মনে করো বলার কিছু আছে, আমার কাছে এসে বলবে, আমি শুনবো। তুমি একা নও। তামিম খুব অল্পভাবে মাথা নাড়ে, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই। তাহিয়া তার পাশ দিয়ে চলে যায়। তামিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তার মনেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, একটা নতুন দিক থেকে চিন্তা করার ইচ্ছে। এক সপ্তাহ পর তামিম ও তাহিয়ার সম্পর্ক একটু পরিবর্তিত হতে শুরু করেছে। তাদের মাঝে এখন কথাবার্তা বেড়েছে, কিন্তু তামিমের মতো একগুঁয়ে ছেলে সহজে কিছু প্রকাশ করে না। সে যেন নিজেকে কখনো কাউকে বিশ্বাস করতে দেয় না। তাহিয়া এই বিষয়টি ভালোভাবে বুঝতে শুরু করেছে। সে এখন এক ধরনের দ্বিধায় পড়েছে। তাহিয়া ভাবছে তামিমের মধ্যে একটা রহস্য আছে, একটা এমন কিছু যা সে কখনো কাউকে জানানোর জন্য প্রস্তুত নয়। হয়তো তার জীবনে কিছু ঘটনা এমন ভাবে ঢুকে গেছে যা তাকে এতটা একা করে রেখেছে। কিন্তু তাহিয়া তো জানে না এই ছেলেটা কতটা একা থাকতে চায়। তবুও তার মন চাইছে সে যেন তামিমকে একটু সাহায্য করে, একটু যেন ঘর বাঁধে তার পাশে। কিন্তু তামিম কি তার পাশে আসবে? একদিন ক্যাফেটেরিয়ায় তামিম আবার একা বসে। তাহিয়া তার দিকে একবার তাকায়, তারপর নিজের হাতে থাকা বইয়ে চোখ রাখে। তামিম সেদিন একদম নীরব, শুধু আঙ্গুল দিয়ে চামচ ঘোরাচ্ছে কফির কাপের মধ্যে। হঠাৎ তাহিয়া তার দিকে এগিয়ে আসে। তামিম চোখে কোনো এক অদ্ভুত অস্থিরতা দেখে তাহিয়াকে কাছে আসতে দেখে কিছুটা চুপ হয়ে যায়। তামিম, তুমি চুপ থাকো কেন সব সময়? যদি কোনোদিন কিছু বলো না, আমি তো জানবো কিভাবে তোমাকে সাহায্য করতে হয়। তামিম ধীরে ধীরে তার দিকে তাকায়, কিন্তু কোনো মন্তব্য করে না। তারপর কফির কাপটা টেবিলের উপর রাখে। কারণ যদি তোমাকে আমি আমার কথা বলি, তাহলে তুমি হয়তো আমাকে আরো দুর্বল ভাববে। আমি কাউকে নিজের দুর্বলতা দেখাতে চাই না। তাহিয়া চুপ হয়ে যায়। এই ছেলেটার এতটা আত্মবিশ্বাসের আড়ালে যে এক ধরনের তীব্র কষ্ট লুকিয়ে আছে, সেটা সে এখন বুঝতে পারে। তবে দুর্বলতা দেখানোও তো এক ধরনের শক্তি তামিম। সবার সামনে তুমি যেভাবে দাঁড়িয়ে থাকো, তাতে আমি মনে করি তুমি যথেষ্ট শক্তিশালী। কিন্তু অন্তরে যদি কোনো কিছু চাপা থাকে, তাহলে সেটা এক সময় বেরিয়ে আসবে। তামিম কোনো উত্তর দেয় না, সে কিছু সময় চুপ করে থাকে। তারপর কফি শেষ করে উঠে দাঁড়ায়। তুমি যদি সাহায্য করতে চাও, তাহলে সবার আগে নিজের দিকে তাকাও। সব সময় একটা মাইন্ডসেট নিয়ে চললে কোনোদিন কিছু শিখতে পারবে না। মনে রেখো, সবাই যখন একে অপরের দিকে তাকায়, তখন কেউ নিজেকে ঠিকমতো দেখে না। তাহিয়া কিছুক্ষণ তার কথাগুলি মেনে নিয়ে চুপ থাকে। আমি জানি তামিম, তুমি একা থাকো, কিন্তু কখনো কখনো একা থাকার চেয়ে একে অপরকে বুঝে নেওয়া অনেক জরুরি। আমি যদি কখনো তোমার জন্য কিছু করতে পারি, তোমার পাশে থাকতে পারি, তাহলে আমি এটা করতে চাই।
তামিম কিছু সময় তাকিয়ে থাকে তাহিয়ার দিকে। তার চোখের কোণে অল্প একটু নরম অনুভূতি ফুটে ওঠে, তবে সে সেই অনুভূতি প্রকাশ করতে চায় না। আমি জানি তুমি চাও আমাকে সাহায্য করতে, কিন্তু আমি ঠিক সময় আসলে নিজেই ঠিক করে নেব। তাহিয়া একটু মুচকে হাসে, তবে তার হাসি যেন কিছুটা বিষাদ মেশানো। তামিম যখন তাকে না বলে চলে যায়, তখন তাহিয়ার মনেও এক অদ্ভুত শূন্যতা অনুভূত হয়। তামিমের মতো একটা ছেলেকে নিজের মতো করে বুঝে বের করতে হবে। ধন্যবাদ। এবার পরবর্তী পর্বটি লিখে দিচ্ছি, যেখানে তামিম ও তাহিয়ার সম্পর্ক আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে এবং কিছু নতুন ঘটনা ঘটবে। আজকের দিনটা যেন তামিম আর তাহিয়ার জন্য এক নতুন চ্যালেঞ্জের। বিতর্কের জন্য প্রস্তুতি তো শেষ হয়ে গেছে, তবে তাদের ভেতর যা কিছু অপরিস্ফুটিত তা হয়তো আজ প্রকাশিত হবে। তামিমের মুখের চোয়াল শক্ত, চোখের কোণে এক ধরনের নীরবতা। তাহিয়া অনেকবার তার দিকে তাকায়, কিন্তু তামিম কিছুই জানাতে চায় না। বিতর্কের আগে তাহিয়া তামিমের কাছে যায়। তামিম, আজকে যদি আমরা জয়ী হতে চাই, তাহলে আমাদের একে অপরকে একটু বেশি বিশ্বাস করতে হবে। তোমার মতো স্কিল আমার নেই, কিন্তু আমরা একসাথে যে বড় বড় কিছু করতে পারি সেটা আমি বিশ্বাস করি। তামিম কিছুটা নীরব থেকে তার দিকে তাকায়। বিশ্বাস? বিশ্বাস তো একটা দুর্বলতা তাহিয়া। যখন তুমি কাউকে বিশ্বাস করো, তখন তাকে ভরসা করতে হয়। আমি আমার ভরসা কাউকে দিতে পারি না, এটাই আমার সমস্যা। তাহিয়া এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হালকা হাসি দেয়। তবে তামিম, তুমি যদি কখনো কাউকে নিজের পাশে রাখতে না চাও, তবে একদিন তুমি নিজের সঙ্গে একা হয়ে যাবে। তুমি সত্যি জানো তুমি একা থাকতে চাও, নাকি তুমি এমন কাউকে চাও যে তোমাকে বুঝবে? তামিম কিছুক্ষণ চুপ করে থাকে। তাহিয়ার কথাগুলি যেন তার ভেতর ঢুকে গেছে, কিন্তু সে সেগুলো প্রকাশ করতে চায় না। আমি জানি না, হয়তো একদিন বুঝতে পারবো, কিন্তু এখন আমি যতটা সম্ভব দূরে থাকতে চাই। তাহিয়া তার চোখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এরপর কিছুক্ষণ স্থিরতার পর সে হাসে। ঠিক আছে তামিম, তোমার যা খুশি করো, তবে মনে রেখো, বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একদিন সময় নিয়ে তৈরি হয়। যখন তুমি বুঝবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তামিম আবার কিছু বলার আগেই বিতর্ক শুরু হয়ে যায়। মঞ্চে উঠে তামিম তার একঘেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য শুরু করে, কিন্তু এইবার কিছুটা আলাদা। তার মধ্যে একটা অসাধারণ আবেগ রয়েছে। তাহিয়া খেয়াল করে তামিম যতটা ঘরোয়া এবং শান্ত থাকে, ততটাই তার মধ্যে একটা অদ্ভুত শক্তি ফুটে ওঠে বিতর্কের মঞ্চে। যে কোনো পরিবেশে নিজেকে ভেঙে পড়তে দেওয়ার পরিবর্তে মানুষকে তার মতো করে পৃথিবীকে দেখতে দিতে হবে। আমি বিশ্বাস করি মানুষ শুধুমাত্র তার নিজের উপায়েই পৃথিবীকে সমঝে নিতে পারে। বিতর্ক শেষে তামিম পিছনে চলে যায়। তাহিয়া তার দিকে একবার তাকায়, কিন্তু কিছু না বলে তার দিকে চলে আসে। তামিম, তোমার কথা ছিল অসাধারণ, কিন্তু তোমার মধ্যে কি একটা অদ্ভুত অনুভূতি নেই? তামিম তার দিকে তাকায়, হালকা একটা হাসি দিয়ে বলে, অদ্ভুত অনুভূতি? হ্যাঁ, আমি জানি তুমি কি বলছো। আমি শুধু নিজের কাজ করি, বাকিটা পরে দেখা যাবে। তাহিয়া একটু মুচকি হাসে, তারপর তামিমের দিকে চলে যায়। তবে তুমি যদি কখনো বোঝো তামিম তুমি একা নও, তাহলে জানিও আমি তোমার পাশে থাকতে পারি। তামিম চুপ করে থাকে, তার চোখের ভেতর একটা নতুন দিক দেখা যায়। 2 সপ্তাহ পর বিতর্কের পর তামিম আর তাহিয়া একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে কিছু অপ্রকাশিত সম্পর্কের দ্বন্দ্ব এখনো চলছে। একদিকে তামিমের ভেতরে থাকা একাকিত্ব, অন্যদিকে তাহিয়ার আশা। এটা যেন এক অনন্ত যাত্রা। তামিম এবং তাহিয়ার সম্পর্কের মধ্যে এখন আর কোনো সরলতা নেই, তার চেয়ে বেশি তারা একে অপরের প্রতি অদৃশ্য প্রতিযোগিতা শুরু করেছে। তামিম যে কখনো কাউকে বিশ্বাস করতে পারতো না, সে এখন নিজের ভেতরের প্রাচীর ভাঙার কথা ভাবছে। আর তাহিয়া, যে জানে তামিমের জন্য তার অনুভূতি সত্যি, সে এখন তামিমকে তার ভেতরের গভীরতার দিকে নিয়ে যেতে চায়। একদিন ক্যাফেটেরিয়ায় বসে তামিম এবং তাহিয়া কিছুটা আলাদা দৃষ্টিতে একে অপরকে দেখে। তামিম,
তুমি কি কখনো ভাবো এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য শক্তি কাজ করছে? কি জানি, আমি যদি ভুল না হই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। তামিম তার কফির কাপের দিকে তাকিয়ে থাকে, হালকা হাসি দিয়ে বলে, তুমি জানো তাহিয়া, আমি খুব একটা বিশ্বাসী নই। সম্পর্ক, বিশ্বাস সব কিছুই সময়ের উপর নির্ভর করে। আমি ভাবছি আমাদের মাঝে যদি কোনো সমস্যা আসে, আমরা কিভাবে তা সামলাবো। তবে তামিম, বিশ্বাসই তো মূল বিষয়। তুমি যদি বিশ্বাস করতে না চাও তাহলে আমরা একে অপরকে জানবো কিভাবে? তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নিচু করে একটু থেমে বলে, আসলে আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে ভয় পাই। আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করে। এই সময় ক্যাফেটেরিয়ায় ঢুকে আসে কয়েকজন নতুন চরিত্র। একজন হলেন রাহুল, তামিমের পুরনো বন্ধু, যাকে তামিম প্রায় সময় দূরে রাখতে চেষ্টা করে। আর একজন হলো সাইরা, যাকে তামিম কিছুদিন আগে ভার্সিটিতে দেখেছিল, তবে সে আর তামিমের সম্পর্ক স্থাপন করেনি। সাইরা তামিমের জীবনে এক রহস্যময় উপস্থিতি, যে তামিমের ভিতরের কিছু গভীর অনুভূতি জানে। তামিম, তামিম, তুমি আবার কোথায় হারিয়ে গেছো? এমন ফোকলার মতো মুখ নিয়ে বসে আছো। তামিম সাইরা ও রাহুলকে দেখে অবাক হয়ে যায়। কি রাহুল, তুমি তো এমন আসলা সাডেনলি? কি হয়েছে ভাই? এখন এমন কি সমস্যা তোমার? তুমি তো মাঝে মাঝে এরকম হয়ে যাও। কি, ভালো আছো? হ্যাঁ তামিম, তুমি সত্যি কিছুদিন ধরে একটু অদ্ভুত আচরণ করছো। কিছু চিন্তা চলছে কি? তাহিয়া সায়রাকে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু সায়রা যেন তামিমের পুরনো বন্ধুর মতো খোলামেলা কথোপকথন করছে। ওরা তো তোমার পুরনো বন্ধু। হ্যাঁ, রাহুল আর সায়রা পুরনো বন্ধুরা। তবে আমি অনেক দিন তাদের সাথে কথা বলি না। তারা এখানে এসেছে কি জানি। আরে তামিম, তুমি কিছু বলো না। চলো এবার কোথাও গিয়ে বসি। কয়েকদিন পর তোমার সাথে জম্পেশ একটা আড্ডা হবে। তাহিয়া একটু অবাক হয়ে রাহুল আর সায়রাকে দেখে, তারপর তামিমের দিকে তাকিয়ে বলে, তবে তামিম, তুমি কখনো ভাবো না যে এই ধরনের অদ্ভুত বন্ধুত্বগুলো মাঝে মাঝে আমাদের সম্পর্কের মাঝেও বাধা হয়ে দাঁড়ায়? মাঝে মাঝে ভাবি, তবে আমি রাহুল আর সায়রাকে মিস করি। আমি জানি না, তবে তারা আমার জীবনের একটা অংশ ছিল। তুমি তো অনেক গম্ভীর হয়ে গেছো এখন। তাহলে আমরা কোথাও গিয়ে বসে গল্প করব? তুমি কি বলো? তাহিয়া কিছুটা টেনশন অনুভব করে, কিন্তু সে কিছু না বলেই উঠে দাঁড়ায়। তামিম কিছুটা বিরক্ত হয়ে সায়রার দিকে তাকায় এবং তাহিয়ার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে সায়রা, তুমি কথা বলো, আমি যাচ্ছি। তামিম, আমি কিছু বলিনি। তাহিয়া চলে যায় এবং তামিম কিছুটা অস্বস্তিতে পড়ে। রাহুল আর সায়রা তাকে আশ্বস্ত করতে চায়, কিন্তু তামিম তাতে খুব একটা সাড়া দেয় না। এই মুহূর্তে তামিম বুঝতে পারে সে যখনই তার পুরনো বন্ধুদের সামনে আসে, তাহিয়া তখন অদ্ভুতভাবে তার কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সায়রা এবং রাহুল তার জীবনের অংশ, কিন্তু তারা তার সম্পর্কের সঙ্গে তাল মেলাতে পারছে না। তামিম বুঝতে পারে তাকে একসময় সিদ্ধান্ত নিতে হবে, কি সে সত্যি রাহুল এবং সায়রাকে তার জীবনে রাখতে চায় না তাহিয়াকে। এক সপ্তাহ পর তামিম এবং তাহিয়ার সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে। তামিম এখন কিছুটা বিভ্রান্ত, তাহিয়ার দিকে তার অনুভূতিগুলো মিশ্রিত। সায়রা এবং রাহুলের উপস্থিতি তাদের সম্পর্কের পথে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। তামিম এখন মনে করতে শুরু করেছে তাহিয়া তার জীবনের অর্ধেক হয়ে উঠেছে, কিন্তু তামিম জানে না সে কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে। তার ভেতরের দ্বন্দ্ব এখন আরো স্পষ্ট, একদিকে সায়রা, অন্যদিকে তাহিয়া। তামিমের আত্মবিশ্বাস এখন ভেঙে পড়েছে। সে জানে তাকে কোনো একটি সিদ্ধান্তে আসতেই হবে। একদিন ক্যাফেটেরিয়ায় বসে তামিম এবং তাহিয়া একে অপরকে নীরবভাবে চেয়ে থাকে। সায়রা আর রাহুল তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তামিম হঠাৎ নিজের মনোযোগ ফেরাতে চেষ্টা করে। তামিম, তুমি কি কিছু ভাবছো? তামিম কিছুক্ষণ চুপ থেকে তামিমের দিকে তাকায়। আমি সত্যিই জানি না তুমি আমার দিকে তাকাচ্ছ, আর আমি জানি না কিভাবে তুমি আমাকে বুঝবে। সায়রা আর রাহুল, তাদের মধ্যে কি যেন আছে যা আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি তো সেই একমাত্র যে আমাকে আসল
আমি হিসেবে দেখতে চাই। তবে তামিম, তুমি যদি সত্যি আমাকে বিশ্বাস করতে চাও, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে সায়রা আর রাহুলের মতো পুরাতন কিছু সম্পর্কের কোনো জায়গা থাকতে পারে না। তুমি কি বুঝছো তামিম? আমি চাই তুমি আমার কাছে আসো, তোমার অনুভূতিগুলো খুলে বলো। তবে তাহিয়া, তুমি সত্যি মনে করো যে আমি সাইরা আর রাহুলকে এইভাবে দূরে সরাতে পারবো? তারা আমার জীবনের এক অংশ। আর এটা যে শুধু সম্পর্ক নয় তামিম, এটা তোমার নিজের জন্য। তুমি যদি সায়রা আর রাহুলের মতো পুরনো সম্পর্কের পেছনে ঘুরে থাকো, তাহলে তুমি কখনো আমাদের সম্পর্ককে বিশ্বাস করতে পারবে না। এই সময় সাইরা আবার এসে তামিমের পাশ থেকে কথা বলতে শুরু করে। তামিম, কি হচ্ছে? আমি তো ভাবছিলাম তুমি আর তাইয়া একে অপরকে নিয়ে একটু সময় কাটাবে, তবে তুমি তো কিছু একটা অদ্ভুত হয়ে গেছো। সমস্যাটা কি? তাহিয়া কিছুটা টেনশন অনুভব করে। তামিম তার দিকে চুপ করে তাকায়। সবকিছু ঠিক আছে সাইরা, আমি শুধু কিছু ভাবছিলাম। তুমিও তো জানো, মাঝে মাঝে মানুষের মনে কিছু জটিলতা থাকে। তাহিয়া কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করে থাকে এবং তামিম সাইরার দিকে তাকায়। আমি তো শুধু তোমাকে ভালো বলতে চাইছিলাম তামিম। তুমি যখন ভেবেছো, আমি মনে করি তুমি জানবে কি করতে হবে। ঠিক আছে তামিম, তুমি নিশ্চয়ই একে অপরকে বোঝাতে পারবে। সায়রা আর তাহিয়ার মধ্যে শুধু একটি বাক্য বিশ্বাস প্রয়োজন। তুমি হয়তো একটু সময় নিয়ে পরিস্থিতি বুঝবে, কিন্তু এই সমস্যার একটা সমাধান তো বের করতেই হবে, না? তাহিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। তামিম তার দিকে একবার তাকিয়ে আবার সাইরার দিকে তাকায়। তবে তামিম, তুমি কি বিশ্বাস করো? তুমি কি জানো আসল সম্পর্কটা কিসে তৈরি হয়? তামিম কিছু না বলে কেবল দাঁড়িয়ে চলে যায়। মনে হয় সে বুঝতে পারছে না কিভাবে এসব অনুভূতির মধ্যে নিজেকে মেলাবে। তামিম আর তাহিয়ার সম্পর্কের মধ্যে এখন একটি বড় চ্যালেঞ্জ। সায়রা আর রাহুল তাদের জীবনের অংশ, কিন্তু তারা জানে না কিভাবে একে অপরকে ঠিকভাবে জায়গা দিতে হবে। তামিম যে তার ভেতরের একাকিত্বকে ছায়ার মতো বহন করছে, তাকে একসময় সত্যি সিদ্ধান্ত নিতে হবে সে কি বিশ্বাস করবে সায়রা আর রাহুলের বন্ধুত্ব, না তাহিয়ার সত্যিকারের সম্পর্কের গভীরতা। এখন সম্পর্কের পরবর্তী বাধাগুলোর মুখোমুখি হতে হবে তামিম এবং তাহিয়াকে। তাদের মধ্যে যে গভীর অনুভূতি রয়েছে সেটা কি ঠিকভাবে বেরিয়ে আসবে, কিংবা তারা নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে? এক সপ্তাহ পর তামিম এবং তাহিয়ার সম্পর্কের মধ্যে আরো উত্তেজনা বাড়ছে। দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হলেও তাহিয়া এখন পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে তার অনুভূতি, তার প্রেম সবকিছু তামিমের কাছে প্রকাশ করতে হবে। তামিম আর তাহিয়া এখন অনেক কিছু নিয়ে ভাবছে, কিন্তু তাদের মধ্যে এখনো কোনো পরিষ্কার সমাধান আসেনি। তামিম যে কখনো সম্পর্কের ব্যাপারে নিশ্চিত ছিল না, সে এখন বুঝতে পারে সে সত্যিই তাহিয়াকে ভালোবাসে, তবে সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাহিয়া, যিনি সব সময় তার অনুভূতিগুলো প্রকাশ করতে চেয়েছেন, এবার এক ঝাঁক নতুন সিদ্ধান্ত নিয়েছে। তাহিয়া জানে তামিমের ভেতরে যে অন্ধকার রয়েছে তাকে সে আলো দেখাতে চায়। একদিন বিকেল ভার্সিটির এক নির্জন ক্যাফেতে বসে তামিম এবং তাহিয়া। তামিম চুপ করে কফি হাতে নেয়। তাহিয়া কিছু সময় চুপচাপ তাকে দেখে যায়। তামিম, তুমি কি কখনো ভাবো আমাদের মাঝে কিছু হবে? আমি জানি তুমি সহজে কোনো কিছুতে বিশ্বাস করতে পারো না, কিন্তু আমার অনুভূতি তো কখনো মিথ্যে নয়। তুমি যদি একবার নিজের ভেতরে একটু খুঁজে দেখো, তবে বুঝবে কি আমি বলতে চাইছি। তামিম চুপ থেকে তাহিয়ার দিকে তাকায়। তার চোখে কিছুটা দ্বিধা এবং অনিশ্চয়তা থাকে। তাহিয়া, আমি জানি তুমি আমাকে অনেক কিছু বলেছো, কিন্তু আমি জানি না কিভাবে সবকিছু অনুভব করব। আমি জানি না কিভাবে আমাদের সম্পর্কের মধ্যে কোনটা সত্যি এবং কোনটা ভুল। এটা সত্যিই কঠিন, তুই জানো। তাহিয়া একটু হেসে মাথা নিচু করে বলে, তুমি জানো তামিম, আমি কখনো এমনটা ভাবিনি। হয়তো আমাদের সম্পর্কের মধ্যে কিছু অবিশ্বাস আছে, কিন্তু আমি জানি তুমি যদি আমাকে একবার বিশ্বাস করতে পারো, তবে সবকিছু বদলে যাবে। আমি জানি তুমি আমাকে অনেক কিছু ভেবেছো, কিন্তু আমার অনুভূতি নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তাহিয়া একটু চুপ হয়ে থাকে। তারপর সে নিজের হাতের আংটি খুলে রেখে তামিমের দিকে তাকায়। তার চোখে একটি গভীর অনুভূতি। সে স্থিরভাবে বলে, তামিম, আমি তোমাকে ভালোবাসি।
তুমি কি আমার অনুভূতিগুলো অনুভব করতে পারো? আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা আসবে, কিন্তু আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি সত্যিই চাই তুমি আমার সঙ্গে জীবনের এই নতুন পথটাতে হাঁটো। তুমি কি আমাকে প্রপোজ করবে? তামিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তার মধ্যে যেন কিছু একটা পরিবর্তন আসে, যেন সে তার পুরনো ভয়গুলো ভুলে যেতে শুরু করে। তবে সে ধীরে ধীরে কথাগুলো বলে। তাহিয়া, আমি জানি আমি কখনো সহজভাবে কিছু নিতে পারি না, কিন্তু তুমি যখন বলছো, আমি আসলে নিজেও জানি না কিভাবে তোমাকে ঠিকভাবে বোঝাবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে। তাহিয়া একটু অবাক হয়ে তামিমের দিকে তাকায়। তামিম গভীর শ্বাস নিয়ে নিচের কফির কাপটি নিচে রেখে এক পলক তাহিয়ার দিকে তাকায়। তাহিয়া, আমি তোমাকে শুধু অনুভব করতে পারি, কিন্তু কথাগুলো সবসময় আমার কাছে কঠিন মনে হয়। তুমি যে আমার জীবনে এলে, এটা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু তুমি যদি আমার হাত ধরতে চাও, তবে আমি জানি আমি আর তোমার থেকে আলাদা কিছু ভাবতে পারবো না। তাহলে তুমি আমার পাশে থাকতে রাজি তামিম? তুমি কি আমার সঙ্গে পুরো জীবন কাটাতে চাও? তামিম কিছুক্ষণ থেমে থাকে, তারপর সে হালকা হাসি দিয়ে জানায়। হ্যাঁ, আমি তোমার পাশে থাকতে রাজি। আমরা একে অপরকে বুঝতে শিখব, আর এই সম্পর্ক যত কঠিনই হোক, আমি তোমার সঙ্গে থাকবো। তাহিয়া খুশিতে তামিমের দিকে তাকায়, তাই চোখে মিষ্টি হাসি চলে আসে। তাহলে এটা তো আমাদের নতুন শুরু। আমি জানি আমাদের কাছে অনেক কিছু অপেক্ষা করছে, কিন্তু এখন এখন আমি শুধু চাই তোমার হাত ধরে চলতে। এভাবে তামিম এবং তাহিয়ার সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করে। তাদের মধ্যে যেসব দ্বন্দ্ব ছিল সেগুলো একটু একটু করে দূর হয়ে আসে। তামিম তার ভেতরের অন্ধকারকে ছেড়ে দেয়, আর তাহিয়া তার প্রেমের শক্তি দিয়ে নামিমকে সঙ্গী করে নেয়। এখন তাদের সামনে নতুন এক যাত্রা অপেক্ষা করছে, একটি নতুন সম্পর্কের সূচনা, যেখানে বিশ্বাস এবং ভালোবাসা হবে প্রধান। ধন্যবাদ। এখন আবার বর্তমানের দিকে ফিরে আসি, যেখানে তামিম এবং তাহিয়া রোমান্টিক কথা বলছিল। আসুন তাদের গল্প আবার নতুন মোড়ে নিয়ে যাই। চলুন এবার আমরা বর্তমানে ফিরি। বর্তমানে তামিম এবং তাহিয়া আবার ভার্সিটির পাশের পার্কে বসে রয়েছে। দুজনের মধ্যে কিছুটা নীরবতা বিরাজ করছে, তবে তামিমের চোখে আর আগের মতো কষ্ট বা দ্বিধা নেই। তার মনে মনে এখন পরিষ্কার সে তাহিয়াকে ভালোবাসে এবং তার প্রতি তার অনুভূতিগুলো চিরকাল থাকবে। আজকাল তামিম তার ভেতরের দ্বন্দ্বগুলো একেবারে সরিয়ে ফেলেছে। তাহিয়া যে তাকে এক সময়ে একটু আলাদা করে দেখেছিল, এখন তার জীবনের অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের সম্পর্কের মুহূর্তগুলো এখনো ঠিকমতো ঠিকানা পায়নি। এখন তাদের মধ্যে উষ্ণ কথোপকথন শুরু হতে যাচ্ছে, যেখানে প্রেম তার শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর মিশ্রণ রয়েছে। তাহিয়া, তুমি জানো, যখন তুমি বললে যে তুমি আমাকে ভালোবাসো, আমি ঠিক বুঝতে পারিনি প্রথমে। অনেক কিছুই ছিল, কিছু ভয় ছিল, কিছু দ্বিধা ছিল, কিন্তু এখন মনে হয় সবকিছুই ঠিক ছিল। তামিম, তুমি জানো আমি অনেকদিন ধরে অনুভব করছিলাম তুমি আমার সঙ্গে ঠিক থাকতে পারবে না। তুমি নিজের জগতে থাকো, নিজের মতো চলো, কিন্তু এখন তুমি আমাকে বুঝেছো, আমার অনুভূতিগুলো বুঝেছো। এটা অনেক কিছু। তামিম হাত বাড়িয়ে তাহিয়ার হাত ধরে। তাহিয়া একটু অবাক হয়ে তার দিকে তাকায়, তবে তারপর সে হাসে। তাহিয়া, আমি জানি তুমি আমার কাছে যা চেয়েছো সেটা অনেক বড় কিছু। তুমি সবসময় আমাকে তাগিদ দিচ্ছিলে, আর আমি নিজেকে ভুল বুঝে গিয়েছিলাম, কিন্তু এখন তোমার পাশে থাকতে ভালো লাগছে। আমি যেন তোমার সাথে আর কোনো কিছুই চাই না। তাহিয়া তার হাত আরো দৃঢ় করে ধরে এবং দুইজন একে অপরের চোখে গভীরভাবে তাকায়। এই মুহূর্তে তাদের চারপাশের সবকিছু যেন ম্লান হয়ে যায়। চারপাশে মানুষ ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে সময় থেমে যায়। তামিম, আমি যখন বলি তুমি আমার কাছে আসো, তখন আমি শুধু শব্দগুলো বলি না, আমি তা অনুভব করি। আমি চাই তুমি জানো আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাই না। তামিম এবার খানিকটা অবাক হয়ে তবে কিছু না বলে তাহিয়ার দিকে তাকিয়ে থাকে। তাহিয়া, তুমি জানো আমি কখনো এমনটা ভাবিনি। তুমি আমাকে এমনভাবে কাছে এনেছো যে আমি নিজেও ভাবতে পারিনি। তবে তোমার কাছে আমি সত্যি কিছু বলি, তুমি যদি কখনো আমার পাশে থাকো, আমার জীবনের বাকিটা
তোমার সঙ্গে কাটাতে চাই। আমি বুঝি আমি তুমি ছাড়া কিছুই হতে পারবো না। এই মুহূর্তে তামিম এবং তাহিয়া একে অপরের মধ্যে লুকানো প্রেমের অনুভূতি প্রকাশ করছে। তারা জানে তাদের সম্পর্কের মধ্যে অনেক কিছুই অজানা ছিল। তাহিয়া এখন আর একা নয়। তামিমও জানে তার জীবনে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। তামিম এবং তাহিয়া একে অপরকে একে একে কিছু মুহূর্ত সময় দেয়। কিছু কথা, কিছু হাসি আর কিছু কোলাহল ভরা দিনগুলোকে ঘিরে তাদের রোমান্টিক শুরু হয়ে যায়। বর্তমানে তামিম এবং তাহিয়ার সম্পর্ক একটু গভীর হয়ে উঠেছে, কিন্তু এখন এক নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে তাহিয়ার সামনে। তার বাবা, যিনি এখনো মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তাহিয়ার ভার্সিটি শেষ হয়ে গেছে আর তার বাবা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। তাহিয়া এখন আর ভার্সিটিতে পড়াশোনা করছে না, তার জীবনটা নতুন পথে এগিয়ে চলেছে, কিন্তু তার পরিবার এখনো কিছু পুরনো নিয়ম নিয়ে হাঁটছে। তাহিয়ার বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী, তার মেয়ে ঊর্ধ্বে এক নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু তাহিয়া তার বাবা মায়ের প্রত্যাশা ও নিজের ভালোবাসার মধ্যে এক তীব্র দ্বন্দ্বে রয়েছে। এই দ্বন্দ্বটি তার মনে নানা প্রশ্ন তৈরি করছে। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে পরিবারের চাপ। এই দুয়ের মধ্যে সে এখন কোথায় দাঁড়িয়ে আছে তা বুঝে উঠতে পারছে না। তাহিয়া তার বাবাকে তামিমের ব্যাপারে জানিয়েছিল, কিন্তু তিনি এ ব্যাপারে রাজি না। একদিন তাহিয়া বসেছিল তার বাবার সাথে, যখন তিনি আবার সেই পুরনো কথাগুলো তোলেন। তাহিয়া, তুমি জানো তুমি এখন আর ছেলে মেয়ের বয়সে নেই। ভার্সিটি শেষ হয়ে গেছে, আর তুমি এখন বিয়ে করলে কিছুটা ভালো হবে। আমি তোমাকে সব ভালো কিছু করে দিতে পারবো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহিয়া চুপচাপ শুনছিল, তবে তার মুখে কিছুটা বিরক্তি ফুটে ওঠে। বাবা, আমি জানি আপনি আমাকে ভালো চান, কিন্তু আমি কিভাবে মেনে নেব? আমি বিয়ের জন্য প্রস্তুত না। আমি আরো সময় চাই। আমি নিজেকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি। তাহিয়া, তুমি কি বুঝতে পারছো? তোমার বয়স হয়ে যাচ্ছে। তুমি যদি বিয়ে না করো তাহলে সমাজ কি বলবে? তুমি কি কখনো নিজের জীবনে কিছু ভাববে না? তাহিয়া কিছু সময় চুপ করে থাকে। তার চোখে এক ধরনের হতাশা ফুটে ওঠে। তার মন ভীষণভাবে অস্থির হয়ে ওঠে। সে জানে তার বাবা শুধুমাত্র সমাজের চাপের কারণেই এসব বলছে, কিন্তু তার নিজের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে সেই নিয়ে তার কোনো ধারণা নেই। তাহিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করে। তার মনে চলে আসে, যখন তার বাবা তাকে ছোটবেলায় বিয়ের কথা বলতেন, তখন সে ভাবতো এটা তো অনেক পরে হবে, কিন্তু এখন সেই কথাগুলো তার মাথায় আছড়ে পড়ছে। তার পক্ষে তার অনুভূতিগুলো বোঝানো কঠিন হয়ে পড়ছে। তার বাবা তার নিজের জীবন নিয়ে যথেষ্ট চিন্তা করেন, কিন্তু তাহিয়া জানে এই সিদ্ধান্ত তার নিজের হবে। বাবা, আমি যদি বলি আমি তামিমকে ভালোবাসি, তাহলে কি আপনি তাকে গ্রহণ করবেন? আমি চাই আপনি তাকে বুঝে দেখে সিদ্ধান্ত নিন। আমি জানি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার জীবনটা তার সাথে ভালোই চলবে। আব্দুল্লাহ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলেন, তামিম, আমি জানি তামিম ভালো ছেলে, কিন্তু আমার জন্য পুরোপুরি জানাটা দরকার। আমার দৃষ্টিতে তার মতো ছেলেকে আমি কখনোই সঠিকভাবে জানিনি, তার পরিবারও জানি না। তুমি যদি তার সাথে থাকতে চাও, আগে আমি তাকে দেখে শর্ত রেখে সিদ্ধান্ত নেব। বাবা, আমি জানি সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়, কিন্তু আমি চাই আপনি তামিমকে জানুন। আপনার কাছে এটাই আমার শেষ আবদার। তাহিয়ার কথা শোনার পর আব্দুল্লাহ সাহেব কিছুটা ভেবে নিয়ে এক সোজা সিদ্ধান্তে আসেন। তিনি ঠিক করেন তামিমের সাথে কথা বলার পরেই কোনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি শর্ত জুড়ে দেন পড়াশোনা শেষ করার পরই বিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহিয়া তার ভালোবাসা এবং পরিবারের মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। তবে এখন এক বড় প্রশ্ন, আব্দুল্লাহ সাহেব কি তামিমকে গ্রহণ করবেন, নাকি সেই শর্তের সাথে সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকবে? কিছুদিন পর তামিমের সাথে প্রথম দেখা করার দিন আব্দুল্লাহ সাহেব তাকে ডেকেছেন তামিমকে ভালোভাবে জানার জন্য। তামিম, তুমি জানো আমি কখনো সহজভাবে কাউকে বিশ্বাস করতে পারি না, তবে তোমার ব্যাপারে আমি শুনেছি কিছু ভালো কথা। আমি তোমাকে জানাতে চাই, যদি তুমি আমার মেয়ের সাথে থাকতে চাও তাহলে তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাবে। তামিম একটু অসহায় হয়ে চোখে চোখ রেখে কথা বলে, আমি জানি আমি অনেক কিছু চাইতে পারি না, তবে আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আমি তাকে কখনোই
ছেড়ে যেতে চাই না। তাহিয়া যদি 1 বছর পর তোমার সাথে থাকতে চায় তবে আমি রাজি। তবে তুমি যদি তাকে একা না রাখো আমি সন্তুষ্ট হব। তামিম এখন একটু আতঙ্কিত হলেও তার মনে একটি আশার আলো জ্বলে ওঠে। সে জানে আব্দুল্লাহ সাহেব তাকে গ্রহণ করবে, তবে শুধু পড়াশোনা শেষ হওয়ার পর। এখন খুব সুন্দর করে তাদের ভালোবাসার দিন কাটছিল। তাহিয়া মাঝে মাঝে ভার্সিটিতে যেত তার শিক্ষকদের সাথে দেখা করতে এবং তামিমের সাথে দেখা করতে। যদিও প্রতিদিন তাদের দেখা হতো, ফোনে কথা হতো, তারপরেও তাহিয়া মাঝে মাঝে চলে আসতো তামিমের কাছে। একদিন সন্ধ্যায় তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। আবেদন, আচ্ছা তামিম, তুমি তো কখনো আমাকে তোমার পরিবার নিয়ে কিছু বলনি। যখনই জানতে চাইতাম এটা এড়িয়ে যেতে, আজকে তোমাকে বলতেই হবে। তাহিয়া, সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। তারপরেও কিছু জেনে রাখো, আমার পরিবারে আমার বাবা মা ও আমার বড় ভাই আছে। আমার পরিবার অনেক ধনী, কিন্তু আপাতত আমার তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই মানে? আর তোমার বাবার নাম কি? তাহিয়া, প্লিজ আমাকে কিছু বলতে জোর করো না। সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। আশা করি তুমি আমাকে এখন জোর করবে না। তাহিয়াও তখন এই বিষয়ে তামিমকে আরো প্রশ্ন করে না। রাতে ঘুমানোর সময় তামিমের মনে পড়ে তার অতীত। সেই অতীত ভাবতেই তামিমের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তামিম তখন তার চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে চলুন আমরা তামিমের সেই অতীত সম্পর্কে জেনে আসি। প্রায় 2 বছর আগের ঘটনা। তামিমের বাবা কথায় কথায় তামিমকে তুচ্ছ করত। তিনি সবসময় তামিমের থেকে তার বড় ভাইকে বেশি গুরুত্ব দিত। এক কথায় তামিম ছিল অবহেলিত। কিন্তু তামিমের মা তামিমকে খুব ভালোবাসতো। একদিন তামিম ড্রয়িং রুমে বসে মোবাইল টিপছিল। এখন তার বাবা উপর থেকে নিচে নামার সময় তামিমকে মোবাইল টিপতে দেখে রেগে যান। তখন তিনি তামিমের কাছে গিয়ে তামিমের মোবাইলটা ছুঁড়ে মারে আর মোবাইলটা ভেঙে যায়। বাবা, তুমি এটা কি করলে? সারাক্ষণ তো শুধু ফোন টিপা, বাড়ির কিছু কাজও তো করতে পারিস। বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আমি কেন কাজ করব? নিজেকে খুব বড় মনের মনে হয়, তাই না? কি এমন হোস এই বাড়ির? আমার তো তোকে ছেড়ে বলতে ঘৃণা হয়। তোকে যে কেন জন্ম দিলাম সেটাই আমার সবচেয়ে বড় বলছিল। তোর মতো কুলাঙ্গার তো ভবিষ্যতে কিছু করতেও পারবে না। বাবা, তুমি কিন্তু একটু বেশিই বলছো। তামিমের বাবা তখন তামিমের গালে জোরে একটা থাপ্পড় মারে। তার ফলে তামিমের গালের কিছুটা কেটেও গিয়েছিল। তোর মতো ছেলে যদি আমার এই বাড়িতে না থাকতো তাহলে খুব খুশি হতাম, কারণ তোর মতো কুলাঙ্গারকে আমার এত দামি বাড়িতে মানায় না। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। আমি আর থাকবো না তোমার বাড়িতে। কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি, একদিন যখন অনেক তোমার মতো 10 টাকা কেনার ক্ষমতা থাকবে সেদিন আমি ফিরে আসব। মনে রেখো কথাটা। এই বলে তামিম সেই অবস্থায় বাড়ির থেকে বেরিয়ে আসে। তার মা সেদিন অনেক কান্না করেছিল। তামিম শুধু তার মাকে একটা কথাই বলেছিল, আমার জন্য অপেক্ষা করো না, একদিন ফিরে আসবো এবং তোমাকে আমার সাথে নিয়ে যাব। এটাই ছিল তামিমের অতীত। বর্তমানে আসি। তাহিয়ার ভালোবাসার মুহূর্ত কখন সে এই 1 বছর পার হয়ে গেছে সেটা কেউই বুঝতে পারেনি। সামনে তামিমের ফাইনাল পরীক্ষা। তাহিয়া নানাভাবে তামিমকে তার পড়ায় সাহায্য করত। এইভাবেই পরীক্ষা শেষ হয়। তামিম খুব ভালো ফলাফল করে। সেদিন রাতে তামিম, আমি তোমার রেজাল্টটা শুনেছি। সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি। তুমি প্রমাণ করেছ তুমি শুধু আমার মেয়ের পছন্দ নয়, একজন দায়িত্ববান মানুষও। ধন্যবাদ আঙ্কেল, আপনার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর তাহিয়া তো সবসময় আমার পাশে ছিল। সে তো ছিলই। আমি তো ওকে প্রায়ই বলতাম তোমার এই ছেলেটা পারবে তো, কিন্তু ওর একটাই উত্তর, আমার তামিম পারবেই। তোমাদের বিয়ের কথাটা বলবো তামিম, এখন আর দেরি করার কোনো কারণ নেই। সেই মুহূর্তে তামিমের বুকের মধ্যে যেন একরকম আবেগের ঢেউ ওঠে। এই 1টা বছর সে শুধু অপেক্ষা করেছে এই কথাটা শোনার জন্যে। তার চোখে জল এসে যায়, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে। আঙ্কেল, আমি জানি না কিভাবে ধন্যবাদ দেব। আমি শুধু এইটুকুই বলতে পারি, তাহিয়াকে আমি সারা জীবন ভালোবাসবো। তাকে কখনো কষ্ট দেব না। আমি জানি তুমি দেবে না, কারণ তুমি আমার মেয়েকে শুধু ভালোবাসো না, সম্মান করো। তোমার বিয়েটা আগামী সপ্তাহে হবে।
আব্দুল্লাহ সাহেব খুব ধুমধাম করে বিয়েটা দিতে চাইছিল, কারণ তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কিন্তু তামিম ওনাকে বারণ করে। কিছুক্ষণ বোঝানোর পর তিনি রাজি হন যে ঘরোয়াভাবেই বিয়েটা হবে। রাতটা যেন ভরে উঠেছিল এক ধরনের নতুন উচ্ছ্বাসে। তানিয়া তখন পাশের ঘরে ছিল। সে কিছুটা আড়ি করে শুনছিল কথাগুলো। ঠোঁটে তখন এক চিলতে সুখের হাসি। স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। পরের দিন সকালে তাহিয়া তামিমকে ফোনে বলে, শুনেছো না, আমার আব্বু ঠিক করেছে আগামী সপ্তাহে আমাদের বিয়ে। হ্যাঁ জানি, কিন্তু আমি ভাবছিলাম আমার মায়ের কাছে যেতে চাই, তাকে সব জানাতে হবে। আমার জীবনের সবচেয়ে খুশির খবরটা তাকে না জানিয়ে থাকবো? ওনার আশীর্বাদ ছাড়া কিছুই পূর্ণ হয় না। চলো, আমি তোমার সাথে যাই। আমার পাশে তুমি থাকলে সব সহজ লাগে। চলো তবে আগামীকালই যাই। সামনে যেই পথটাই থাকুক না কেন, এবার তামিম একা নয়। তাহিয়া আছে, ভালোবাসা আছে, স্বপ্ন আছে, আর আছে সেই অপেক্ষা করা মা, যার জন্য তামিম আজ আবার ফিরে যাবে। সেটাই যেন বাড়ির দোরগড়ায়। ছেলেটা আজ একজন সাহসী প্রেমিক, একজন সফল মানুষ। অসাধারণ একটা আবেগ ঘন টাচ নিচ্ছে গল্পটা। নিচে আমি আপনাদের নির্দেশনা অনুযায়ী এই পর্বটা সুন্দর করে দিলাম। আবেগ ও কথনের বর্ণনা আরো বাড়িয়ে তুলে ধরা হয়েছে। রাতটা ছিল এক শান্ত গম্ভীর আবহে মোড়ানো। আব্দুল্লাহ সাহেব তামিমের রেজাল্ট শুনে খুশি হলেও মনে মনে একটা বিষয় তাকে ভাবনায় ফেলেছিল। এই ছেলেটা এতটা আত্মনির্ভরশীল, এত পরিবারের কথা কখনো বলেনি। তিনি আর চুপ থাকতে পারলেন না। তামিম, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো। জি আঙ্কেল, বলুন। বাবা মায়ের কথা কখনোই বলো না, এমনকি এঙ্গেজমেন্টের কথাও তাদের কাউকে জানালে না। ব্যাপারটা কি? আঙ্কেল, এ নিয়ে কথা বলা আমার জন্য কঠিন। চারপাশটা হঠাৎ যেন থমকে গেল। সবাই চুপচাপ। তামিমের চোখে লুকানো কষ্ট যেন তার কণ্ঠে ধরা পড়ছিল। তাহিয়া থমথম করে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিম গভীর শ্বাস নেয়, তারপর শুরু করে তার অতীতের অজানা গল্প। আমার পরিবারে বাবা মা আর এক বড় ভাই। আমার মা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু বাবা, তিনি আমাকে কখনোই পছন্দ করতেন না। সব সময় আমাকে অবহেলা করতেন। ছোট ভাইয়ের মতো নয়, যেন এক অচেনা অপ্রয়োজনীয় কেউ। একদিন ফোন ব্যবহার করছিলাম বলে তিনি রাগে মোবাইলটা ভেঙে ফেললেন। তারপর যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমার জীবনের সবচেয়ে গভীর ক্ষত। তিনি বলেছিলেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তোকে ছেলে বলতে ঘৃণা হয়। আমি সেদিন বাড়ি ছেড়ে চলে আসি। মাকে বলেছিলাম আমি একদিন ফিরে আসব সফল হয়ে, শুধু তার জন্য। কিন্তু তারপর থেকে আমি আর যোগাযোগ করিনি। তামিম হেসে যায়, কেউ কিছু বলে না। এটা এক ফোঁটা দুই ফোঁটা করে চোখের কোণা জমিয়ে দেয় তার আবেগ। তারপর চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। তাহিয়া দ্রুত তামিমের কাছে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে। তামিম, তুমি একা না, আমি আছি তোমার পাশে। কেঁদো না প্লিজ। সবাই নীরব। আব্দুল্লাহ সাহেবের চোখেও জল। এই মুহূর্তে এই ছেলে তার মনে আলাদা জায়গা করে নেয়। একজন অবহেলিত ছেলেও যে কতটা সাহসী, কতটা আত্মমর্যাদা সম্পন্ন হতে পারে, তার বাস্তব উদাহরণ যেন তামিম। আব্দুল্লাহ সাহেব নিজের কান্না চেপে বলে, তামিম আমার ছেলে, তুমি প্রমাণ করেছ। রক্তের সম্পর্ক নয়, মনে আসল। আমি গর্বিত যে তুমি আমার মেয়ের জীবনসঙ্গী হতে যাচ্ছ। তুমি সফল হয়েছ তামিম, কিন্তু এখানেই থেমো না। একদিন তুমি তোমার বাবাকে দেখিয়ে দেবে কি হারিয়েছে তিনি। আর মনে রেখো, এই বাড়িটা এখন তোমার নিজের। আমার মেয়ের মতোই তুমিও আমার সন্তান। এই কথাগুলো যেন তামিমের হৃদয়ে ছুঁয়ে যায়। তার কাদা চোখে হাসির ঝিলিক নামে। তাহিয়া তখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুইজনের চোখে অশ্রু, তবুও আজকের অশ্রুটা আনন্দের, ভালোবাসার, স্বীকৃতির। এইভাবেই তামিমের হৃদয়ে ভার হালকা হয়। ভালোবাসার মানুষ তার এক পিতৃসম মানুষকে পাশে পেয়ে। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুটি মানুষ শুধুই একে অপরকে ভালোবাসে না, বরং একে অপরের পরিবার, স্বপ্ন, সীমাবদ্ধতাকেও মেনে নেয়, আপন করে নেয়। তামিম তাহিয়ার প্রেমের সেই পূর্ণতা এলো এক ছিমছাম ঘরোয়া বিয়ের আয়োজনে। বিয়ের দিন কোনো জটিলতা ছিল না, কিন্তু ছিল হৃদয়ের ঔজ্জ্বল্য। তামিম পরেছিল হালকা ক্রিম রঙের পাঞ্জাবি,
আর তাহিয়া গাঢ় লাল শাড়িতে একদম রাজকন্যার মতো লাগছিল। আব্দুল্লাহ সাহেব নিচু হাতে মেয়ের হাত তামিমের হাতে তুলে দিলেন, চোখে জল আর ঠোঁটে হাসি মিশিয়ে। তামিম, আমার মেয়েটার হাসি যেন কখনো না থামে, ওর চোখের জল যেন তোমাকেই কাঁদায়, কিন্তু তুমি যেন সবসময় তার চোখে আনন্দের কারণ হও। তামিম মাথা নিচু করে সম্মান জানালেন। তার নিজের বাবার কাছ থেকে কোনোদিন এমন কথা শোনেনি, আজ যেন নতুন করে সে নিজেকে খুঁজে পেল। আজ থেকে কিন্তু তুমি আমার পুরো দায়িত্বে। আর তুমি আমার সমস্ত প্রাণ। বাসরাতে দুজনেই নার্ভাস, কেউ কিছু বলছে না, চুপ করে দুজন পাশাপাশি বসে আছে। তামিম তখন আস্তে আস্তে তাহিয়ার হাত ধরে তাহিয়া কেঁপে ওঠে। এই হাত কখনো ছেড়ে দিও না। মৃত্যুর আগ মুহূর্তেও এই হাত ছাড়বো না। তামিম তখন তাহিয়ার ঠোঁটজোড়া দখল করে নেয়। এতেই যেন তাহিয়ার সব ভয় ভেঙে যায়। তাহিয়া তখন তামিমকে রেসপন্স করছিল। সারা রাত দুজনের কেউই ঘুমোতে পারেনি। বিয়ের পরে তারা নতুন কোনো বাসায় চায়নি, বরং আব্দুল্লাহ সাহেব নিজেই বলে দিয়েছেন, তোমরা আমার চোখের সামনে থাকো, এই বাড়ি এখন শুধু আমার নয়, আমাদের। বিয়ের কদিন পরে তামিমের মাথায় আবার তার স্বপ্ন কাজ করা শুরু করেছে। কারণ তার নিজের ট্রেডিং থেকে সে যে টাকা জমিয়েছে তা দিয়ে এবার নিজের কিছু একটা শুরু করতে চায়। তখন সে কথাটা তুলে ধরে তানিয়ার সামনে। তাই আমি এখন একটা স্টার্ট আপ চালু করতে চাই। আমার আইডিয়াটা অনেক দিন ধরে মাথায় ঘুরছে। আমি চাই তুমি পাশে থাকো। তুমি তো জানো আমি শুধু তোমার পাশে না, তোমার ছায়া হয়ে থাকবো। বলো কি প্ল্যান? তামিম তার পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেয় তাহিয়াকে। সে ডিজিটাল মার্কেট অটোমেশন বিষয় নিয়ে কাজ করতে চায়, যেখানে লোকাল বিজনেসগুলোকে অনলাইন মার্কেটিং এর মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। তাহিয়া সেটা জানে, দারুণ উৎসাহিত হয়, কারণ তার বিজনেস স্টাডির অভিজ্ঞতাও কাজে লাগতে পারে এখানে। তাহিয়া একরকম জোর করেই তামিমকে নিয়ে যায় আব্দুল্লাহ সাহেবের কাছে। বাবা, তামিম একটা দুর্দান্ত প্ল্যান করেছে, শুনলে আপনি খুশি হবেন। তামিম একটু সংকোচে পড়ে যায়, কিন্তু আব্দুল্লাহ সাহেব মনোযোগ দিয়ে সব শুনে তার কাঁধে হাত রাখলেন। তোমার পরিকল্পনায় দারুণ যুক্তি আছে, আমি আছি তোমার পাশে। নিজের ব্যবসা শুরু করো, আর একদিন এমন করো যেন তোমার বাবা দূর থেকে গর্ব করে বলতে পারে, তামিম আমার ছেলে। এই কথাগুলো যেন তামিমের হৃদয়ে ছুরি চালিয়ে দিয়ে ঔষধের দিকে ঘা সরানোর মতো। দেখে নিচু করে ধরা গলায় বলে, ধন্যবাদ আব্বু। আপনার মতো একজন বাবা পেয়ে আমি নিজেকে আজ ভাগ্যবান মনে করছি। সেই থেকেই শুরু হলো নেক্সট ব্রিজ নামে তামিমের প্রথম স্টার্ট আপ। অফিসের জায়গা খোঁজা, লোগো ডিজাইন, ওয়েবসাইট বানানো, টিম তৈরি, সবকিছুতেই তাহিয়া পাশে থেকেছে। তারা একসাথে অফিসে বসে প্ল্যান করে। কফি খেতে খেতে রাতে তাহিয়ার চোখে চোখ রেখে বলে, তুমি যদি না থাকতে আমার পাশে, তাহলে আমি আজও হয়তো রাস্তায় থাকতাম আর বাবার বাড়ির গেটে রাগ নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তাহিয়া থাকুন তামিমের হাত ধরে বলে, তোমার পাশে আমি না থাকলে আমার ভালোবাসা মূল্যহীন হতো। তুমি আমার গর্ব। তাদের এই ভালোবাসা, এই পথ চলা একসময় পরিণত হবে এক অটুট ভবিষ্যতে। তামিম প্রমাণ করতে চাইছে ভালোবাসা শুধু আবেগ নয়, এটা একটা শক্তি, একটা দায়িত্ব, একটা প্রমাণ নিজেকে তৈরি করার। সময় এক অদ্ভুত জিনিস, সে না চাইতেই বদলায়, আর যারা লড়ে তারা সেই সময়কে নিজের মতো করে গড়ে নেয়। প্রায় 4 বছর আগের এক তরুণ নিজের অতীতের রক্তক্ষরণ নিয়ে একদিন বাড়ি ছেড়েছিল। আজ তার পরিচয় দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রযুক্তি কোম্পানির প্রতিষ্ঠান হিসেবে। তার আর তাহিয়ার বিয়েরও প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই নামটা নেক্সট ব্রিজ টেকনোলজিস, এই নামটা এখন দেশের প্রযুক্তি জগতের গর্ব। কিন্তু মজার ব্যাপার হলো এই প্রতিষ্ঠানের মালিক কে সেটা কেউ জানে না। তামিম সবসময় মিডিয়ার আলোচনায় বাইরে থেকেছে। তার বিশ্বাস ছিল শিরোনামে নয়, প্রভাব রাখো কাজের ভেতরেই। আমি চাই আমার কোম্পানির নাম সবাই জানুক, আমার নয়। আমি তো শুধু একজন কর্মী, বাকিটা বানিয়েছে আমার টিম আর আমার তাহিয়া। তামিমের প্রতিটা দিন কেটেছে পরিশ্রম আর সাধনার ভেতর দিয়ে, আর তার প্রতিটি রাতে কেটেছে তাহিয়ার ভালোবাসা আর সাহচর্যে। তাহিয়া কোনো দিন তার পাশে থেকে এক পা পিছু হটেনি। চোখে মুখে না আসলেও সে তামিমের কফি বানিয়ে নিয়ে গেছে,
একটা বাজে প্রজেক্ট গেলেও সে বলেছে পরেরটা হবে ঠিক ঠিক। এভাবেই ধীরে ধীরে তারা নিজেদের জন্য তৈরি করেছে এক রাজ্য, এক স্বপ্নের সংসার। তামিম এখন তার শ্বশুর আব্দুল্লাহ সাহেব, তাহিয়া এবং নিজের মা সহ এক বিশাল বাড়িতে থাকে। বাড়িটা সে নিজ হাতে ডিজাইন করেছে। সবকিছুর পেছনে আছে তার সেই শপথ, একদিন এমন কিছু করব যাতে আমার মা গর্ব করে বলতে পারে তামিম আমার ছেলে। সেদিন রাতে ডিনারের টেবিলে হালকা আলো আর ঠান্ডা বাতাসের মাঝে আব্দুল্লাহ সাহেব তামিমের দিকে তাকিয়ে বলল, তামিম, এবার সময় হয়েছে। এখন তুমি একজন সফল মানুষ, একজন দায়িত্ববান স্বামী, আমার চোখে একজন আদর্শ মানুষ। তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দাও তুমি কি করেছ, কি হয়েছ। তামিম এক মুহূর্ত চুপ করে থাকলো। তার চোখের মধ্যে ভেসে উঠল সেই দিনের দৃশ্য, যেদিন তাকে কুলাঙ্গার বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই দিনের ফাটা গালে রক্ত, সেই দিন যখন শুধু তার মা চুপ করে কাঁদছিল দরজার ফাঁক দিয়ে। আমি জানি সময় হয়েছে, কিন্তু আপনি জানেন আমি কখনো প্রতিশোধ নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম একজন এমন মানুষ হতে যার প্রতি ঘৃণাটাও একদিন গর্বে বদলে যাবে। তামিম মাথা নিচু করে সম্মতি জানায়। পরের দিন সে সিদ্ধান্ত নেয় এবার সে ফিরবে তার সেই পুরনো বাড়িতে, যেখানে ছিল তার হারানো গর্ব, যেখানে রয়ে গেছে তার মায়ের অপেক্ষা। বছর ঘুরে গেছে, আজ সেই বাড়িতে সাজসজ্জা, হাসি খুশি আর অতিথিদের পদচারণায় উৎসবের আবহ। তামিমের বড় ভাইয়ের মেয়ের জন্মদিন, পুরো বাড়িতে আনন্দ আর গানের শব্দে মাতোয়ারা সবাই। তবে কেউ জানে না আজকের এই সন্ধ্যায় একটা দৃশ্য বদলে দেবে পুরো ইতিহাস। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা ছুঁয়েছে, ঠিক তখনই একসাথে 5টি দামি গাড়ির গর্জন তুলে সেই বাড়ির গেটে প্রবেশ। গাড়ি কালো, সবগুলোই চকচকে এলিট ব্র্যান্ডের। মানুষের চোখ বড় বড় হয়ে যায়। অতিথিরা যার যার জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে। প্রথম 4টি গাড়ি থেকে কালো জ্যাকেট পরা দেহরক্ষী নামতে থাকে। তাদের কয়েকজনের হাতে থাকে আধুনিক রাইফেল। সবাই শঙ্কিত হয়ে পড়ে, কি হচ্ছে এই বাড়িতে, কে এলো এত বড় বহর নিয়ে। এরপর পঞ্চম গাড়ির মাঝখানের দরজাটা একজন রক্ষী খুব সম্মানের সাথে খুলে দেয়। আর তখনই সবচেয়ে সুন্দর সেই দৃশ্যটা ফুটে ওঠে। তামিম, তার চোখে শীতল দৃঢ়তা, মুখে সাফল্যের গর্ব, হাতে তার হৃদয়ের মানুষ তাহিয়া। দুজনেই নেমে আসে ধীর পায়ে। তামিম কালো স্যুটে, তাহিয়া হালকা গোলাপি কালারের শাড়িতে অপূর্ব লাগছে। সেই মুহূর্তেই তামিমের মা ছুটে এসে ছেলের গলায় ঝাঁপিয়ে পড়ে। তুই সত্যিই ফিরেছিস? আমি জানতাম তুই একদিন আসবি। আমি তোকে বিশ্বাস করেছিলাম তামিম। তামিম শক্ত হাতে মাকে জড়িয়ে ধরে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখের কোণে। মা, আমি তো তোমার আশীর্বাদ নিয়ে চলেছি, ফিরতেই হতো। এরপর সে কোমল ভাবে তাহিয়াকে সামনে এনে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ও আমার স্ত্রী তাহিয়া, আমার সব পথের সঙ্গী। মা, তোমার মেয়ের মতো করেই কাছে নিও। এটা আমার বৌমা? মাশাল্লাহ, তুই তো আমার বৌমা না, আমার মেয়ে। আয় আয়, বুকে আয় মা। তাহিয়া লাজুক হেসে তার শাশুড়ির বুকের মধ্যে মাথা রাখে। পুরো বাড়ি তখন থম মেরে দেখছে। এ যেন সিনেমার দৃশ্য নয়, বাস্তবের শ্রেষ্ঠ মুহূর্ত। একটা ছেলে যে একসময় অবহেলিত ছিল, আজ সেই সবার মাথার মুকুট। তারপর তামিম এগিয়ে যায় ভেতরে। তার মা তাকে বলে। তামিম তার ভাতিজির কাছে গিয়ে তাকে কোলে নিয়ে হেসে বলে, তোর জন্মদিনে উপহার আনিনি, তবে কেক কাটার আগে আমি থাকবো। এটা কেমন গিফট? তার ভাতিজি এখনো ছোট, তাই কথা বলতে পারে না। তবে সব শেষে তামিম চুপচাপ এগিয়ে যায় তার বাবার সামনে। তামিমের চোখে সম্মান নেই, ক্ষোভও নেই, শুধু আত্মবিশ্বাস। সে পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করে তুলে দেয়। কার্ডে লেখা এমডি তামিম হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও, নেক্সট ব্রিজ টেকনোলজিস এলটিডি। তার বাবা কার্ডটা হাতে নিয়ে এক ঝলক তাকিয়ে চুপ হয়ে যায়। চোখ বড় হয়ে যায়, শরীরটা যেন কাঁপতে থাকে। আপনার মতো একজন ব্যবসায়ীকে দিনে 2বার কেনাবেচা করার ক্ষমতা আমার এখন আছে। আপনি বলেছিলেন আমি কিছুই হতে পারবো না। আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি। আপনার থেকে কিছু নয়, কেবল একটি জিনিস নিয়েছিলাম, অবহেলা। সেই অবহেলাই আমার প্রেরণা। তারপর সে ঘুরে যায়। তামিম, আমি আমি ভুল করেছি। তুই
ক্ষমা চাইবেন না। আপনি যা করেছেন তার জন্য আপনাকে আর অপরাধ বোধ করতে হবে না। শুধু আমি চাই আপনি আজ বুঝুন যে অবহেলাকে আপনি কাঁটা ভেবেছিলেন, সেই কাঁটাই আজ ফুল ফুটেছে। তাহিয়া এগিয়ে এসে তার হাত ধরে। পেছনে পড়ে থাকে বিস্মিত অতিথি, নতমুখ বাবা আর গর্বে ভরা মা। বাবা, আমি আর তোকে এখান থেকে যেতে দিব না। তুই আর বৌমা এখানেই থাকবি। না মা, আমি অনেক ব্যস্ত আমার কাজ নিয়ে, আর তাছাড়া আমাকে সব ধনী মানুষের বাড়িতে মানায় না। তুই যেহেতু এখানে থাকবি না, তাহলে আমাকে তোর সাথে নিয়ে যা। না মা, আমি চাই না আমার কারণে তুমি নিজের পরিবার থেকে দূরে সরে যাও। তাছাড়া এখন আমার কাছে একজোড়া বাবা মা আছে যারা কখনো আমাকে তাদের চোখের আড়াল হতে দেয় না। সম্পর্ক শুধু রক্তের হয় না, সম্পর্কটা হয় মনের। তামিমের বাবা নীরবে এক কোণায় দাঁড়িয়েছিল। তিনি তামিমের কাছে আসার সাহস পাচ্ছিলেন না। তিনি কোন মুখে তামিমের সামনে আসবে, এসে কি বলবে? সবশেষে জীবনটা যেন এক বিশাল উপন্যাস। প্রতিদিন আমরা লিখে যাচ্ছি নতুন নতুন অধ্যায়, কখনো হাসির, কখনো কান্নার, আবার কখনো নিঃশব্দ ভালোবাসার। তামিমের জীবনের সেই প্রথম অধ্যায় শুরু হয়েছিল এক অভিমান আর অপমানের ভেতরে দাঁড়িয়ে। সে বাড়ি ছেড়েছিল বুকের ভেতর ক্ষোভ, চোখের কোণায় বেদনা, আর মনে এক প্রতিজ্ঞা নিয়ে, একদিন দেখিয়ে দেব আমি কে। তাহিয়া এসেছিল তার গল্পে সেই আলো হয়ে, যে আলোর স্পর্শে তামিম হারিয়ে যেতে থাকা পথ খুঁজে পেয়েছিল। ভালোবাসা শুধু কথা বা প্রতিশ্রুতি নয়। ভালোবাসা মানে কোনো এক ক্লান্ত দুপুরে কেউ একজন চুপচাপ পাশে বসে থাকা, একটা ভয় লাগা রাতের অন্ধকারে নিঃশব্দে হাত ধরে রাখা। তাহিয়া ঠিক সেটাই ছিল, একজন শক্তি, একজন সহযাত্রী, একজন যার চোখে ছিল স্বপ্ন আর বিশ্বাস। তামিম তার প্রতিটি পদক্ষেপে কঠোর পরিশ্রম করেছে। সে কখনো থামেনি, দমেনি, কারণ সে জানতো তার বিজয়ের ঠিকানা শুধুই সফলতা নয়, তার গন্তব্যে অপেক্ষা করছে তার মায়ের চোখের শান্তি, তাহিয়ার ভালোবাসার ছায়া। যে ছেলে একদিন অপমানিত হয়ে গিয়েছিল ঘর ছেড়ে, আজ সে ফিরে এসেছে নিজের পরিচয়ে, নিজের শক্তিতে, নিজের ভালোবাসায় সাজানো একটা পৃথিবী নিয়ে। তামিমের জীবনের পরিণতি শুধু তার একার নয়, এই গল্পে যারা ভালোবেসেছে, যারা বিশ্বাস রেখেছে, যারা থেমে যায়নি, এই জয় তাদের সকলের। আর তামিমের বাবা, তিনি হয়তো উপলব্ধি করেছেন বাড়ির ছোট ছেলেটাই একদিন হয়ে ওঠে সেই আলো, যে পুরো পরিবারকে গর্ব আর ভালোবাসায় জড়িয়ে ধরে। এই গল্প তোমাতে আমার শুরু নয়, শুধু এটা ছিল তোমাতে আমার পুনর্জন্ম, একটা বেদনাকে ভালোবাসায় রূপ দেওয়ার অনন্ত উপাখ্যান। তোমরা যারা ভালোবাসো, ভেঙে পড়ো না। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে নিজেই পথ বানিয়ে নেবে তোমার কাছে আসার।